সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে। লন্ডন থেকে ডক্টর ইউনূস একই সিদ্ধান্ত নিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশে। লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না। এই খবরটা কোথাও না কোথাও এনসিপির জন্য একটু ধাক্কা। বরেণ্য, ওয়ার্ল্ড বরেণ্য, তো এরকম ফিগার কি এনসিপিতে আছে? কেউই নাই, আসার সুযোগ না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর দুই চারটা নাই, একটাই আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? নির্বাচনের পরও তিনি কি নির্বাচিত সরকারের কোনো একটি দায়িত্বে থাকবেন, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে? যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখন রাজনীতির মাঠের সবচেয়ে চর্চিত বিষয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে নেই। আপনারা সকলেই জানেন তিনি লন্ডনে সফরে গিয়েছেন। সেখানে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে। প্রিয় দর্শক, সবশেষে এটা জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন থেকে যে ভাষণ দিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, সমন্বয়করা এবং এনসিপি দল একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রিয় দর্শক, সমন্বয়করা কঠিন বিপদের মুখে পড়ে গেছে। লন্ডন থেকে যে বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যুক্তরাজ্য সফরে আছেন জনাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই তিনি আপনার সেখানকার স্থানীয় একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন। তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন প্রশ্ন করেছেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের খোলামেলা উত্তর ছিল। তো এখানে অনেকগুলো উত্তর তিনি দিয়েছেন যেগুলো কিছু আইকনিক অর্থ বহন করে। আমরা যে জিনিসটাতে দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি, এই দলটার প্রতি বরাবরই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে। বা একবার তিনি বলছিলেনই, ছাত্ররা বলছিল তাদেরকে মানুষ ভোট দিবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা, তিনি এনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন। ইভেন আনটিল নাও এনসিপির প্রতি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলেন, যে কোনো আবেগের জায়গা বলেন, সিদ্ধান্তের জায়গা বলেন, এনসিপি কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। তবে এনসিপির জন্য দুঃসংবাদ হচ্ছে, মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা যে সার্জিস একটা বক্তব্য দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর বাংলাদেশের ক্ষমতায় রাখা উচিত, তবে কোন সিস্টেমে থাকবেন, নির্বাচিত নাকি অনির্বাচিত। তখন আলোচনা আসছিল যে এই সরকারটা যখন শেষ হবে তখন ওনার জন্য দুইটা অপশন তৈরি হতে পারে উইথ অনার। সেটা হচ্ছে ধরেন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করা যেতে পারে, যেহেতু তিনি একটা আইকনিক খেলোয়াড়। আর অথবা এই সরকার পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খোদ এনসিপি দলটির নেতৃত্বে আসতে পারেন, কারণ এনসিপিতে আইডলিজমের জায়গাতে আসলে কেউই নেই। আর যারা এখন আছেন তারাও কেউ সাবেক ছাত্রলীগ, আবার গণ অধিকার পরিষদ, তাদের আইডলিজম যে সামনে আছে, হ্যাঁ এনসিপিতে এই একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অথবা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কোনো খেলোয়াড় কিন্তু নাই। যারা আছে লোকাল খেলোয়াড়, তাদেরকে দিয়ে দলের ভবিষ্যৎ খুব বেশি দূর যাবে না। তারা হায়ারিং করারও ট্রাই করছে। তো কেউ কেউ বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে তিনি হয়তো এনসিপিতে যাবেন, মানে তিনি ক্ষমতা পরিবর্তন শেষে বিএনপির হাতে ক্ষমতা যাক বা যার হাতেই যাক, হয়তো তিনি প্রেসিডেন্ট পদে তাকে ওয়েলকাম করলে তিনি আসতে পারেন, প্রস্তাবনাকে দিয়েছিলেন, অথবা তাকে এনসিপির প্রধান একটা ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে পরিকল্পনাটা কি? এত লম্বা বক্তব্যের পর যেটা আমরা বুঝতে চাচ্ছি, ওই আপনার যে নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস, সেই সাংবাদিক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি স্পষ্টই হতাশ, এটা কিন্তু সত্য। নির্বাচন শেষ হয়ে গেলে এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আপনি কি সেই সরকারের অংশ হতে আগ্রহী? প্রশ্নটা করছেন যে আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে এনসিপির সাথে, অথবা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সেই সরকারের অংশ মানে প্রেসিডেন্ট পদটা অথবা প্রধানমন্ত্রী পদটা, আমাদের ধারণা প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট পদটাতে তিনি আগ্রহী কিনা। তো তিনি হাস্যোজ্জ্বল ভাবে বলছিলেন নো ওয়ে, নো ওয়ে, রিপিট করছেন, একদমই না, একদমই না। তিনি বলছেন যে আমার মনে হয় আমাদের মন্ত্রিসভার কেউই নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা পোষণ করে না। তার মানে আগামী দিনে এনসিপি ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক, এনসিপি জামাত একসাথে আসবে, বেশিরভাগ আলোচনা আমরা শুনছি, তো যারাই আসুক সেই সরকারে তিনি কানেক্টেড হবেন না। উনার বক্তব্য হচ্ছে আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের সন্তুষ্টিকে নিশ্চিত করা। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন যদি সঠিক না হয় তাহলে এই বিষয়টার আর সমাধান হবে না। ইভেন 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যে আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তার মানে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে যতগুলো আলোচনা চলছে, এনসিপির সাথে কানেক্টেড করে অথবা প্রেসিডেন্ট পদে অন্য দল থেকে ওনাকে অনার করে ডাক দিলেও তিনি রাজনীতিতে আসবেন না। এখন এই খবরটাতে বিএনপির মন খারাপ হওয়ার কিছু নাই, কারণ সন্দেহ আছে তারা
ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট চাইবে কিনা, আমার মনে হয় না চাইবে, কারণ তারেক রহমান আছেন, বেগম খালেদা জিয়া আছেন, দুজনে দুটো গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব পালন করবেন। বাকি আছে জামাত যদি ক্ষমতায় যায়। জামাত ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে এনসিপিও তাদের সাথে ক্ষমতায় যাওয়া, 10, 15, 20টা আসন যাই হোক, 5টা পাক। তো সেই সরকারের প্রেসিডেন্ট পদে যাওয়ার চান্স আছে, বা সিস্টেমটা বা অপশনটা হয়তো খালি ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না। এই খবরটা কোথাও না কোথাও এনসিপির জন্য একটু ধাক্কা এই কারণে যে এনসিপিকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে কিছু ফিগার আউট করতে হবে, দেশ বরেণ্য, ওয়ার্ল্ড বরেণ্য। তো এরকম ফিগার কি এনসিপিতে আছে? কেউই নাই, আসার সুযোগ না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর 2-4টা নাই, একটাই আছেন। তো দেখা যাক, তারপরেও রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, ভিন্নতা আসতেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? নির্বাচনের পরও তিনি কি নির্বাচিত সরকারের কোনো একটি দায়িত্বে থাকবেন, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে? এই প্রশ্ন কিন্তু অনেকের মাঝেই ঘুরপাক খায় এবং আলাপ আলোচনাগুলো চলতে থাকে, বিশ্লেষণ চলতে থাকে। অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন না, তিনি হয়তো রাষ্ট্রপতি হতে চান, যদি কেউ প্রস্তাব দেন তাহলে হয়তো তিনি সেই পর্যায়ে যাবেন, কিন্তু তিনি মনোনীত নন, তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হতে চান ক্ষমতা সহ। এমন একটি আলোচনা আছে। এটা যে তিনি চান এমন কোথাও প্রকাশ করেননি, বরং তিনি লন্ডনে একটি অনুষ্ঠানের যে সাক্ষাৎকার, সেখানে বলেছেন যে নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। খেয়াল করেন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম দিকে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমার বা আমার উপদেষ্টাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সুতরাং নির্বাচন হবার পর আমরা আমাদের পেশাতে ফিরে যাব। এই কথা পরিষ্কারভাবে তিনি বলেছিলেন। সেই কথার আবারও কিন্তু প্রায় 9 মাসের মাথায় এসে তিনি পুনরাবৃত্তি করলেন, বলছেন যে নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। তবে এটাও ঠিক, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যা মনে করছেন, পরে তো তাও না মনে করতে পারতেন। যেমন তিনি কখনো বলেননি যে আমি চেয়েছিলাম যে সরকারের একটা দায়িত্ব নিতে বিশেষ মুহূর্তে, কিন্তু ছাত্ররা আমাকে বিশেষভাবে অনুরোধ করায় আমি রাজি হয়েছি। অর্থাৎ তিনি কখনো দেশ পরিচালনার বা সরকার পরিচালনার দায়িত্ব নেবেন এমন চিন্তা কখনো করেননি। একটা বিশেষ পরিস্থিতিতে 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন মানে কে দায়িত্ব নেবেন? সেনাপ্রধান দায়িত্ব নেবেন? সেনাপ্রধান বলছে যে এটা আমার কাজ না, আপনারা সিদ্ধান্ত নেন। তখন রাজনৈতিক দলগুলো একটা দুটো প্রস্তাব আসলো যে সর্বদলীয় সরকার হবে নাকি তত্ত্বাবধায়ক সরকার হবে। তো রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিল যে না, দ্রুত নির্বাচনটা আমরা চাই, নির্বাচনটা হওয়ার জন্য তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে অন্তর্বর্তী সরকার গঠন করলো। যদিও অন্তর্বর্তী সরকার তার এজেন্ডা অনেক লম্বা করে ফেলছে, যাই হোক, তখন ওই প্রেক্ষিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আসে এবং ডক্টর ইউনূসের নাম ছাত্ররা বলল যে ডক্টর ইউনূসকে তারা চান এবং তারা সরাসরি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে রাজি না হলেও পরে পরিস্থিতি অনুধাবন করে তখন তিনি রাজি হন এবং তিনি দায়িত্ব নেন। তো তখন এখন কিন্তু রাজনীতিতে আলোচনা যে কেন নির্বাচন দেরি হচ্ছে, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বার্গেন করছেন? তিনি কি চান যে ঠিক আছে, বিএনপির সাথে বার্গেন করে নির্বাচনটা ডিসেম্বরে দেব আর নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচন হবে, অথবা বিএনপি প্রস্তাব করুক তাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, এমন কোনো কিছু কিনা? এটা নিয়ে কিন্তু একটা গসিপ আছে রাজনীতিতে। কিন্তু আজকে কিন্তু তিনি পরিষ্কার করে বললেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই তার প্রত্যাশা। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্যকালে উপদেষ্টা এই কথা বলছেন। যাক, একটা মেসেজ পাওয়া গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে তিনি নির্বাচিত সরকারের দায়িত্বে থাকতে চান। এই প্রথম যে কথাটি বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নহে, সেখানেই তিনি আছেন এখন পর্যন্ত, এটা বোঝা গেল। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখন রাজনীতির মাঠের সবচেয়ে চর্চিত বিষয়। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচনের সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে।
মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠক বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটাই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তোলেন। সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের আগ্রহের পরেই লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদিও শুরু থেকে এই বৈঠকের ব্যাপারে দোটানায় ছিল বিএনপি, কিন্তু তারপরে ওই বৈঠকটিকেই আবার আগামী দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকটিকে একটি মাইলফলক মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসের নানা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটতে পারে এই বৈঠকের মাধ্যমে। বিশ্লেষকরা মনে করছেন, সংকট কাটাতে সরকার প্রধানের সঙ্গে বিএনপির এই বৈঠকটি হতে পারে সেই টার্নিং পয়েন্ট। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখছেন। তাদের বক্তব্য অনুযায়ী রাজনীতিতে শেষ কথা বলে কিছুই থাকে না, রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে। এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটার আপাততভাবে খানিকটা নিরসনও হতে পারে, যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকেই আগামীর রাজনীতির গতিপথ নির্ধারণী বলেই মনে করছেন। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়ে যে একটি কাণ্ড ঘটিয়েছেন, একেবারে বিপদের মুখে পড়ে গেছেন প্রধান সমন্বয়করা এবং সমন্বয়ক থেকে হওয়া রাজনৈতিক দল এনসিপি। প্রিয় দর্শক, যাই হোক, এই সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আগামী রাজনৈতিক সরকারের মধ্যেও কি ডক্টর ইউনূসকে চান, বা সমন্বয়করা যে বিপদের মুখে পড়তে চলেছে, বা সমন্বয়করা কি কঠিন বিপদের মুখে আরো পড়বে? দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।